মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ফিজিক্যাল সায়েন্সের আজকের ক্লাসে আলোচনা করব আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায়টা। আয়নীয় এবং সমযোজী বন্ধন এই অধ্যায়টা যথেষ্ট কনসেপচুয়াল একটা অধ্যায়, কারণ এইখান থেকে কনসেপ্টগুলোকে বুঝতে হয়, শুধুমাত্র মুখস্থ করে নিলে চলবে না, কনসেপ্ট বুঝে বুঝে নিজেকে অ্যাপ্লাই করা শিখতে হবে। আজকের ক্লাসে কভার করব আয়নীয় বন্ধন, এর মধ্যে আয়নীয় যৌগ, তড়িৎ যোজ্যতা, তড়িৎযোজী যৌগ, এই সমস্ত বিষয়গুলো কভার করানো হবে। এবং সেকেন্ড ক্লাসে, এর পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে সমযোজী বন্ধন নিয়ে। ঠিক আছে? তো চ্যাপ্টারটার নামই হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। যেহেতু বন্ধন কথাটা আছে, এই বন্ধন এসেছে আসলে রাসায়নিক বন্ধন থেকে। কোথা থেকে এসেছে এটা? এটা এসেছে রাসায়নিক বন্ধন থেকে। রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন হচ্ছে যে দুটো পরমাণু এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা, দুটো পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলবো আমরা রাসায়নিক বন্ধন। দুটো পরমাণুর মধ্যে আকর্ষণ বল কেন কাজ করবে? প্রথমত, আমরা এইরকম দেখেছি যে হাইড্রোজেন অণুকে H2 হিসেবে লিখি। তার মানে এর মধ্যে একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে, এরকম দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে আছে। আমরা এরকমও দেখেছি Cl2, এটা একটা অণু। তো Cl এখানে দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। তো যে বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়ে আছে সেই বন্ধনটাকে আমরা বলে থাকি রাসায়নিক বন্ধন। একই রকম ভাবে আমরা দেখেছি জলের সংকেত, জলের অণুর সংকেত H2O, তার মানে এর মধ্যে অক্সিজেন আছে, তার সাথে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তো এই যে এরা একে অপরের সাথে যুক্ত আছে, তারা বন্ধনীর মাধ্যমে যুক্ত আছে, এবং সেই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন, কারণ এই বন্ধনটা রাসায়নিক প্রকৃতির, ভৌত প্রকৃতির নয়। রাসায়নিকভাবে এই বন্ধনটা ক্রিয়েট হয়ে থাকে, সেই জন্য এই বন্ধনগুলোকে আমরা বলে থাকি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের সংজ্ঞা সাধারণত এরকম ভাবে দেওয়া হয় যে দুই বা ততোধিক, আবার বলছি দুই বা ততোধিক মানে দুই বা তার বেশি, দুই বা ততোধিক পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। বোঝাতে পারলাম? এবং এই রাসায়নিক বন্ধনেরই দুটো টাইপস, একটাকে বলে থাকি আমরা আয়নীয় বন্ধন এবং আরেকটাকে বলে থাকি সমযোজী বন্ধন। তো আজকের ক্লাসে আমি যে কভারটা করব সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, যে আয়নীয় বন্ধন কাকে বলে। তাহলে বোঝা যাক আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে আয়নীয় বন্ধন কাকে বলে। আচ্ছা, আমরা কয়েকটা নিষ্ক্রিয় মৌলের নাম পড়েছি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই কটা নিষ্ক্রিয় মৌলের নাম আমরা পড়েছি। এগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়েছিল কেন? তার কারণ এই সমস্ত মৌলগুলো তাদের বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, সেটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই যে নিষ্ক্রিয় মৌলগুলো, এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না বলে এদেরকে বলা হয়েছিল নিষ্ক্রিয় মৌল। যেমন হিলিয়াম, হিলিয়ামের দুই, তো হিলিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাস যদি করা যায়, তাহলে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষে কোনো ইলেকট্রন থাকবে না। যদি আমি নিয়নের কথা বলি, নিয়ন আসবে 10 নম্বরে। তো নিয়ন যদি 10 হয়, তাহলে K2L8, প্রথম কক্ষে দুটো ইলেকট্রনের বেশি হবে না, তার পরের কক্ষে 8টা ইলেকট্রনের বেশি হবে না। এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, তাই না? নেক্সট আর্গন, আর্গনের ক্ষেত্রে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, 8 আর 2 10টা হয়ে গেল, এবং এম কক্ষে 8টা, তাহলে 18টা হয়ে গেল। ঠিক আছে? তো এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে থাকে সাধারণত। এবার এই ইলেকট্রন বিন্যাসগুলোর ক্ষেত্রে তোরা খেয়াল কর যে এখানে হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, এখানে নিয়নের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, আর এখানে আর্গনের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। সিমিলারলি বাকিগুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকবে, যতগুলো নিষ্ক্রিয় মৌল থাকবে। তো এই যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আর হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, এই যে গঠনটা, এটাকে বলা হয় সুস্থিত ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ যে কোনো মৌল চাইবে এদের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করতে। যারা হিলিয়ামের কাছাকাছি থাকবে তারা চাইবে হিলিয়ামের মতো বাইরের কক্ষে যেন দুটো ইলেকট্রন থাকে। যারা নিয়ন আর্গনের কাছাকাছি থাকবে তারা চাইবে নিয়ন আর্গনের মতো যেন বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। তো এই যে টেন্ডেন্সি, তারা চায় যে আমার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকুক। এই টেন্ডেন্সির কারণে তারা কি করে, কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা কিছু সংখ্যক ইলেকট্রন বর্জন করে, যাতে তাদের এই রকম ইলেকট্রন বিন্যাস তৈরি হয়ে যায়। যেমন আমি হাইড্রোজেনের ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিন, ক্লোরিনের ক্লোরিন কত নম্বরে আছে? পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিন 17 নম্বরে আছে, মন দিয়ে বুঝতে হবে। তো এই 17 ক্লোরিনের জন্য ইলেকট্রন বিন্যাস যদি লিখে দিই, তাহলে কেমন হবে দেখতে? দেখতে এরকম হবে: কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, 8 আর 2 10টা হয়ে গেল, আরো 7টা দরকার, তাহলে এম কক্ষে 7টা। এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে এই কি চাইবে? এই চাইবে অষ্টক পূর্তি করতে, মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন চাইবে। সেই জন্য যদি আশেপাশে অন্য কোনো পরমাণু থাকে, সেই পরমাণুর কাছ থেকে ও কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে 8টা অষ্টক পূর্তি করে নিবে।
তো যদি সেই ইলেকট্রন পুরোপুরি গ্রহণ করে নেয়, মানে অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় আর অন্যজন সেই ইলেকট্রনটা বর্জন করে দেয়, তবে এই যে বন্ধনটা তৈরি হবে এই বন্ধনটাকে বলবো আমরা আয়নীয় বন্ধন। বোঝাতে পারলাম? আয়নীয় বন্ধনের সংজ্ঞাটা এইরকম। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, অসুবিধা নেই, পুরোটাই সহজ লাগবে, পুরোটাই সহজ লাগবে। আচ্ছা, সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করা যায়, সোডিয়াম 11 নম্বরে পড়ে, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এইভাবে পরপর গুনতে থাকবো, দেখবো যে সোডিয়াম আসবে 11 নম্বরে। তাহলে 11 নম্বরে সোডিয়াম পড়লে তার ইলেকট্রন বিন্যাস কত হবে? কে কক্ষে দুটো, এল কক্ষে, এল কক্ষে 8টা, তারপরে এম কক্ষে আর কটা দরকার? 8 2 10, একটা দরকার। তাহলে এম কক্ষে আর একটা আছে। তাহলে এখন এই দুটো মৌল যদি পাশাপাশি আসে, এরা যদি বিক্রিয়া করে, তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এই যদি চায় অষ্টক পূর্তি করতে, তাহলে হয় একে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে এখানে, তবেও 8টা হবে। আদারওয়াইজ এই ইলেকট্রনটাকে বর্জন করে দিলেই বাইরের কক্ষ হয়ে যাবে এল, তখন সেটা 8টা ইলেকট্রনে পরিণত হয়ে যাবে। আর এই যে ক্লোরিন পরমাণুটা, এই কি করবে? এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, এ চাইবে এখানে অষ্টক পূর্তি করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করতে, তাহলে 8টা হবে। অথবা এ কি করবে? এই 7টা ইলেকট্রনকে বর্জন করবে, তাহলে এখানকার 8টা ইলেকট্রন মানে এল কক্ষের বাইরে 8টা থেকে যাবে, তাহলে এটার অষ্টপূর্তি হয়ে যাবে। তো বেটার কোনটা হয়? এই যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে 8টা তৈরি হয়ে যাবে, বেটার এটাই। এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় 7টা বর্জন করার থেকে, তাহলে সেটাই বেটার। সেই কারণে এই সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন বর্জন করবে, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে। যখনই একটা ইলেকট্রন বর্জন করে দিবে সোডিয়াম, সোডিয়াম কনভার্ট হয়ে যাবে ক্যাটায়নে। কিসে কনভার্ট হয়ে যাবে? ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। এখানে প্লাস সাইন দিলাম মানে একটা ইলেকট্রন বর্জন করেছে, যদি দুটো ইলেকট্রন বর্জন করতো তাহলে 2 প্লাস দিতাম, এইরকম ভাবে। আর ক্লোরিন, এর পাশে যে ক্লোরিন আছে সে কি করবে? ওই একটা ইলেকট্রনকে গ্রহণ করবে, যদি গ্রহণ করে নেয় তাহলে নেগেটিভ হয়ে যাবে, এটাকে আমরা বলে থাকি অ্যানায়ন। তাহলে একটা তৈরি হচ্ছে ক্যাটায়ন, একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলো, এই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো আসলে এক এক ধরনের আয়ন, তাই না? আয়নের মাধ্যমে তৈরি হচ্ছে। এবার এদের মধ্যে কাজ করবে স্থির তাড়িতিক আকর্ষণ বল। কি বললাম? স্থির তাড়িতিক আকর্ষণ বল। যখনই পজিটিভ এবং নেগেটিভ চার্জ পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এবং সেই আকর্ষণ বলটাকে আমরা বলে থাকি স্থির তাড়িতিক আকর্ষণ বল। এই স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য সোডিয়াম আর ক্লোরিন একে অপরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে এবং কাছে ধরে রাখবে, অর্থাৎ Na প্লাস আর Cl মাইনাস, এরা একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। এটাকেই আমরা বলে থাকি NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো এই যে এখানে বন্ধনটা ক্রিয়েট হলো, একে অপরের সাথে একটা বন্ধন তৈরি করলো, এই বন্ধনটা হলো আয়নীয় বন্ধন। কি ধরনের বন্ধন এটা? আয়নীয় বন্ধন। কেন এটাকে আয়নীয় বন্ধন বললাম? তার কারণ এখানে আয়ন ক্রিয়েট হয়েছে, আয়নগুলোর মধ্যে বন্ধন তৈরি হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে আয়নীয় বন্ধন। এটাকে আমরা তড়িৎযোজী বন্ধনও বলে থাকি, এটাও জেনে রাখতে হবে। কি বলে থাকি এটাকে? তড়িৎ তড়িৎযোজী বন্ধন, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। বোঝা গেল? এই রকম বন্ধনের মাধ্যমে তৈরি যৌগগুলোকে বলা হয় আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কাকে বলা হয়? যারা আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে তৈরি হয়, সেই সমস্ত যৌগকে বলা হয় আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এবার প্রশ্ন হলো, কোন মৌলগুলো কোন মৌলগুলো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তৈরি করবে? কোন মৌলগুলো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তৈরি করবে? তো সেইটা বুঝতে হলে আমাদের দরকার কি? আমাদের দরকার দুটো এমন পরমাণু যাদের মধ্যে একজন ইলেকট্রন বর্জন করে দিতে চাইবে সহজেই, আর একজন ইলেকট্রন গ্রহণ করে নিতে চাইবে সহজেই। তো যে ইলেকট্রন বর্জন করে দিতে চায় সেই মৌলগুলোকে আমরা নাম দিই তড়িৎ ধনাত্মক মৌল। যে মৌলগুলো সহজেই ইলেকট্রন বর্জন করতে চায় তাদেরকে আমরা বলি তড়িৎ ধনাত্মক মৌল। আর যে সমস্ত মৌলগুলো সহজেই ইলেকট্রন গ্রহণ করে নিতে চায় লাইক ক্লোরিন, তাদেরকে আমরা বলে থাকি তড়িৎ ঋণাত্মক মৌল। ওকে? তাহলে একটাকে বলে থাকি তড়িৎ ধনাত্মক মৌল, আর একটাকে বলে থাকি আমরা তড়িৎ ঋণাত্মক মৌল। এই যে তড়িৎ ধনাত্মক মৌল, কোন মৌলগুলো ইলেকট্রন বর্জন করে দেয়? সাধারণত যারা গ্রুপ 1-এ আছে এবং গ্রুপ 2-তে আছে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো তারা সাধারণত ইলেকট্রন বর্জন করে দেয়। গ্রুপ 1-এ কে কে আছে? ওই যে বলেছিলাম সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। পর্যায় সারণীতে পড়েছিলাম না আমরা এগুলো?
তো এই যে মৌলগুলো এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। ফ্রান্সিয়ামটাকে নেব না, তেজস্ক্রিয় মৌল যেহেতু। আচ্ছা, গ্রুপ টু তে কারা আছে? গ্রুপ টু তে আছে বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই, কাবাব, সরিয়ে স্ট্রনসিয়াম, বেরিয়াম, বাটিতে রাখ। ঠিক আছে? তো এইরকম ভাবে গ্রুপ টু তে এই মৌলগুলো আছে। ওকে, গ্রুপ ওয়ানের এই মৌলগুলো আর গ্রুপ টু এর এই মৌলগুলো, এই যে মৌলগুলো যারা গ্রুপ ওয়ানে আছে তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, এবং যারা গ্রুপ টু তে আছে তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, একটা করে দেখিয়ে দিচ্ছি আমি। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত হয়? 12। তাহলে 12-র ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2, আর এল কক্ষে 8টা, তারপরে এম কক্ষে 2। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 2। তো এর 2 ইলেকট্রন বর্জন করা বেশি সুবিধাজনক 6টা গ্রহণ করার থেকে, কারণ অষ্টপূর্তি করতে চাইতো। তাহলে এই 2 ইলেকট্রন সহজেই বর্জন করবে। সেই জন্য এরা ইলেকট্রন সহজে বর্জন করতে চায়। এরা সাধারণত ধাতুর মধ্যে পড়ে এবং এদেরকে আমরা তড়িৎ ধনাত্মক মৌল বলি। তো এরা কি করবে? ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। এই যে মৌলগুলো এরা কনভার্ট হয়ে যাবে কিসে? ক্যাটায়নে। ইলেকট্রন বর্জন করে এরা কনভার্ট হয়ে যাবে ক্যাটায়নে। আর এইখানে তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে কোন মৌলগুলো আছে যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়? তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে আছে সাধারণত গ্রুপ 16, দীর্ঘ পর্যায় সারণীর কথা বলছি, গ্রুপ 16, অথবা আছে গ্রুপ 17। গ্রুপ 16-এ কারা আছে? গ্রুপ 16-এর মৌলগুলোকে আমরা বলে থাকি চ্যালকোজেন মৌল, তাই তো? ও এসএসসি তে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে পোলোনিয়াম। আর গ্রুপ 17-এ কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর আছে, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করতে চায়। কেন? এরা তড়িৎ ঋণাত্মক মৌল। তার কারণ হচ্ছে এই যে গ্রুপ 16 এর বাইরের কক্ষে ইলেকট্রন কত আছে? 6টা। তাহলে এ কি চাইবে? আরো 2টো ইলেকট্রন যদি পেয়ে যায় তাহলে অষ্টকপূর্তি হয়ে যাবে। আর গ্রুপ 17-এর যে মৌলগুলো আছে তাদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। তো ওরা কি চাইবে? আর একটা ইলেকট্রন যদি পেয়ে যায় তাহলে অষ্টকপূর্তি হয়ে যাবে। তার মানে এরা দুজন মিলে কি করবে? এরা দুজন মিলে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। সেই জন্য এরা তৈরি করবে অ্যানায়ন। ইলেকট্রন গ্রহণ করার পর এরা কিসে কনভার্ট হয়ে যায়? অ্যানায়নে কনভার্ট হয়ে যায়। তাহলে একদল ক্যাটায়নে কনভার্ট হতে চায়, একদল অ্যানায়নে কনভার্ট হতে চায়। এরা সহজেই যদি কনভার্ট হয়ে যায় তাহলে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতে শুরু করবে এবং তখনই আমরা পেয়ে যাব আয়নীয় বন্ধন, এবং তার মাধ্যমে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটাকে বলে দিব আয়নীয় যৌগ। তাহলে এই কন্ডিশনটা বোঝা গেল যে কোন ধরনের মৌলগুলো কি যৌগ গঠন করতে চাই। বা যদি প্রশ্ন করে যে আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ গঠন করার জন্য কোন মৌলগুলো প্রয়োজন, তড়িৎ ধনাত্মক মৌল প্রয়োজন আর তড়িৎ ঋণাত্মক মৌল প্রয়োজন, এদের সাথে এদের বিক্রিয়া ঘটে। ঠিক আছে? যেমন সোডিয়ামের সাথে ক্লোরিনের আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। একই রকম ভাবে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের তৈরি হয়। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের যেটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের যখন যৌগ তৈরি হবে তখন সেটাকে বলবো আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কিভাবে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, তার ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, তারপরে এম, এম এ কত হবে? 2। আর ক্লোরিন, ক্লোরিনের তো 17, একবার লিখেছিলাম যদিও, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 7টা। কিন্তু এখানে যে বিষয়টা, এবার এবার তোদের মনে হতে পারে যে এখান থেকে 2টো ইলেকট্রন বর্জন করলে তো অষ্টকপূর্তি হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এই তো 2টো ইলেকট্রন গ্রহণ করবে না, এর তো দরকার একটা ইলেকট্রন। তাহলে ওই দুটোর মধ্যে যদি একটা নিয়ে নেয় বাকি একটা কোথায় যাবে? বাকি একটা আরো একটা ক্লোরিন নিয়ে নেবে। মন দিয়ে শোন, একটা এমজি 2টো ইলেকট্রন বর্জন করে +2 তে কনভার্ট হয়ে গেল। এর সাথে কি করবে? আর একটা ক্লোরিন আসবে, সেই ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, দুটো তো নিতে পারবে না অষ্টকপূর্তির জন্য। পাশে আরো একটা ক্লোরিন আসবে, সেও একটা ইলেকট্রন নেবে। দিয়ে এদের দুজনের মধ্যে তৈরি হবে MgCl2। এই যৌগটা কি যৌগ তৈরি হবে? MgCl2, কারণ দুটো ক্লোরিন যুক্ত হয়েছে, একটা ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে। তো এইরকম ভাবে যৌগটা তৈরি করবে। এই যৌগটাকেও কিন্তু আমরা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলবো। আশা করি বোঝাতে পারলাম যে আয়নীয় যৌগ কাকে বলে আর তড়িৎযোজী যৌগ কাকে বলে এবং এরা কিভাবে উৎপন্ন হয়। হুম? বেশ কয়েকটা আমরা করে রাখবো, যেমন আরো আরো দু একটা আমি দেখিয়ে দিচ্ছি তোদের, কারণ পরীক্ষাতে তোদেরকে দেখাতে চাইবে, মানে দেখতে চাইবে যে এই যৌগগুলোর মধ্যে কিভাবে আয়নীয় বন্ধন গঠন হচ্ছে ব্যাখ্যা করো, তখন তুই কিভাবে করবি। তো তার জন্য আমি আরো একটা দিচ্ছি, শোন। ধর ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, কার সাথে কার বললাম? ক্যালসিয়ামের সাথে ক্লোরিন। ক্যালসিয়াম নিলাম, ক্লোরিন নিলাম। ক্যালসিয়াম তো 20 নম্বরে পড়ে, এটা তো মুখস্থ হয়েই গেছে তোদের আশা করছি।
আর ক্লোরিন পড়ে 17 নম্বরে। তাহলে কে, এল, এম, কে কক্ষে দুটো বেশি থাকবে না, এল কক্ষে 8টার বেশি থাকবে না, আর এম কক্ষে কটা দরকার রে? 20টা, 10টা হলো। এম কক্ষেও 8টা, তারপরে কে, এল, এম, এন, এন কক্ষে দুটো। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস শিখেছিস তোরা, ক্লাস 9-এ পরমাণুর অধ্যায়টা যখন পড়েছিলি তখন ইলেকট্রন বিন্যাস শিখেছিলি, তাই তো? ক্লোরিনের ক্ষেত্রে দেখ, ক্লোরিনের তো বারবার করলাম 2, 8, আর একটা হচ্ছে 7। ঠিক আছে, তোদের মনে প্রশ্ন হতেই পারে যে এম কক্ষে তো 18টা ইলেকট্রন থাকতে পারে, আমরা পড়েছিলাম যে 18টা ইলেকট্রন থাকে, তাহলে এখানে কেন দিলাম না 10টা একসাথে? তার কারণ এখানে যদি 10টা দিয়ে দিতাম তাহলে সেটা লাস্ট কক্ষ হয়ে যেত, আর লাস্ট কক্ষে কখনো 8-এর বেশি ইলেকট্রন থাকে না। কি বললাম? এখানে যদি আমি 10টা বানিয়ে দিতাম, ধর আমি এরকম লিখতাম M10, তাহলে এটাই তো লাস্ট কক্ষ হয়ে গেল, আর তো কক্ষ নেই। কিন্তু লাস্ট কক্ষ কখনো 8-এর বেশি ইলেকট্রন থাকবে না, সেই কারণে আমরা এখানে 10টা বানাতে পারলাম না, 8টা লিখে বাকি দুটো পরে করে দিলাম। বুঝতে পারলি নিশ্চয়ই? এবার দেখ, এই কি চাইবে, ক্যালসিয়াম কি চাইবে? দুটো ইলেকট্রন ছেড়ে দিতে। আর এই কি চাইবে রে? এই চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করে নিতে। তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ক্যালসিয়াম 2+ কনভার্ট হয়ে যাবে, +2 তে কনভার্ট হয়ে যাবে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, ক্লোরিন সেই আরেকটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, তাহলে দুটো ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে নিল, মানে যৌগটা তৈরি হয়ে গেল CaCl2। এইরকম ভাবে আয়নীয় যৌগগুলো তৈরি হয়। বোঝাতে পেরেছি তোদের আয়নীয় যৌগ গঠন কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, আয়নীয় গঠন দেখতে কেমন হয়, এই সমস্ত কিছু বুঝতে পেরেছিস? ওকে, এবার আরেকটা জিনিস একটু বুঝে রাখ। সোডিয়াম ক্লোরাইড আমি তোদের দেখিয়েছিলাম, সোডিয়াম ক্লোরাইড Na+ আর Cl-, Na+ আর Cl- এই যখন তড়িৎযোজী যৌগগুলো তৈরি হয়, সেই তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে এরা একটা এরকম একটা গঠন তৈরি করে, একটা সুষম গঠন আকারে সবাই সজ্জিত থাকে। ধর এইটা একটা গঠন, এর পাশে আরেকটা গঠন, তারপরে আরেকটা গঠন। বুঝতে পারছিস আমি কি করতে চাইছি? মোটামুটি বুঝতে পেরেছিস? মানে এইরকম একটা সুসজ্জিত গঠন আকারে তারা থাকে। যদি এই জায়গাটাই, এখানে যদি সোডিয়াম প্লাস থাকে, তাহলে এখানে থাকবে ক্লোরিন, 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 মানে তার চারপাশে ক্লোরিন থাকবে। ঠিক আছে, এখানে যেমন ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, তাহলে এই জায়গাটায় থাকবে সোডিয়াম, তারপরে আবার এখানে ক্লোরিন, তারপরে এখানে থাকবে সোডিয়াম। বুঝতে পারছিস? এখানে থাকবে সোডিয়াম, এই জায়গাটায় সোডিয়াম, তো এখানে থাকবে সোডিয়াম, এই জায়গাটায় থাকবে ক্লোরিন। ঠিক আছে, তো এইরকম একটা সুসজ্জিত গঠন আকারে থাকবে, যেখানে কি হবে যে একটা সোডিয়ামকে ঘিরে চারপাশে ক্লোরিন থাকবে, আবার একটা ক্লোরিনকে ঘিরে চারপাশে সোডিয়াম থাকবে। একটা সুষম চতুস্তলকীয় গঠন তৈরি করে রাখবে এরা। বোঝাতে পারছি? তো এখানে তুই পার্টিকুলার কোনো অণু পাবি না, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুই পার্টিকুলার কোনো অণু পাবি না। ঠিক আছে, তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে কোনো অণু পাওয়া যায় না। যদি কোনো অণু না পাওয়া যায়, জাস্ট এরকম একটা সংকেত পাচ্ছিস। অণু মানে কি? অণু মানে একদম সেপারেট থাকবে, NaCl আলাদা থাকবে, সেটা হলো একটা অণু। কিন্তু এখানে তো সেপারেট নেই। এখানে তুই দেখতে পাচ্ছিস একটা সিস্টেমের মধ্যে একবার সোডিয়াম, তার সাথে ক্লোরিন, আবার সোডিয়াম ক্লোরিন, আবার মানে কেমন একটা শেয়ার করে আছে সবাই সবার সাথে, তাই না? তো সেই কারণে এখানে যেহেতু আমরা অণু পাই না, তাই এদের ক্ষেত্রে আণবিক ভর বলে কোনো শব্দ হয় না। আণবিক ভর এই ওয়ার্ডটা কিন্তু তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তবে এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সংকেত ভর। কি ব্যবহার করে থাকি? সংকেত ভর। ঠিক আছে, আয়নীয় ভর বলে এদের ক্ষেত্রে আমরা কিছু ব্যবহার করি না, বা আণবিক ওজন বলে কিছু ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি? সংকেত ভর ব্যবহার করি। যেমন সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, যদিও পরমাণু ক্রমাঙ্ক 11, পারমাণবিক ভর হচ্ছে 23। আর ক্লোরিনের 17 হচ্ছে পারমাণবিক সংখ্যা, কিন্তু পারমাণবিক ভর হলো 35.5। তো এদের যদি সংকেত ভর বের করতে হয়, সংকেত ভর, তাহলে তুই কি করবি? একটা সোডিয়ামের জন্য 23 আর একটা ক্লোরিনের জন্য 35.5, যোগ করে দেখ এটা কত হচ্ছে? 58.5। তো এটা হচ্ছে তাদের সংকেত ভর, এটা কিন্তু আণবিক ভর নয়। তাহলে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর প্রযোজ্য নয় কেন, সংকেত ভর কেন প্রযোজ্য? তাহলে ব্যাখ্যাটা তোরা এখান থেকে দিতে পারবি। বই থেকে তো অবশ্যই ভালো করে পড়বি লেখাগুলো, আমি তোদের শুধু বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলো ফোকাস করবি এবং কোন জায়গাগুলো পড়বি, এবং এই বিষয়গুলো কি যেগুলো তোরা নিজেরা চোখে দেখে বুঝতে পারবি না, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। বাকিটা পড়বি তোরা বইটাকে ফলো করে। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? আচ্ছা, এরপরে আমি তোদের সাথে আলোচনা করবো যে তড়িৎযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো কি কি?
তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভৌত অবস্থা। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত, ব্যতিক্রম অবশ্যই আছে, সাধারণত কঠিন অবস্থায় থাকে। তার কারণ ক্যাটায়ন আর অ্যানায়নগুলো এরা একে অপরের উপর যে স্থিরতাড়িতিক আকর্ষণ বলটা প্রয়োগ করে, সেই আকর্ষণ বলটা অত্যাধিক হয় এবং খুব বেশি মানের একটা ফোর্স হয়। সেই কারণে এরা একে অপরকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে। আর দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখতে গেলে যখন অণুগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে, তখন সেই গঠনটা, সেই অবস্থাটা কেমন হবে? কঠিন অবস্থা হবে। সেই কারণে আয়নীয় যৌগগুলি নর্মালি কি হয়? কঠিন হয়ে থাকে। উচ্চ গলনাঙ্ক। আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক খুব বেশি হয়, খুব হাই হয়। তার কারণ এই যে এদের মধ্যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাকে সরানোর জন্য বাইরে থেকে অনেক বেশি তাপ এনার্জি বা হিট এনার্জি সাপ্লাই দিতে হয়, তবেই কিন্তু এই বন্ধনটা ভাঙে। আর এই বন্ধনটা ভাঙতে গেলে তাদের গলন শুরু হয় বা তারা এক কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হতে শুরু করে। তো বাইরে থেকে যে হাই টেম্পারেচারটা দিতে হচ্ছে, সেই হাই টেম্পারেচারটা কেন দিতে হচ্ছে? কারণ এদের মধ্যে যে আয়নীয় বন্ধনটা, সেটা শক্তিশালী বন্ধন। সেই কারণে বাইরে থেকে হাই টেম্পারেচার দিতে হচ্ছে। হাই টেম্পারেচার দিতে হচ্ছে মানে এদের গলনাঙ্ক কি হচ্ছে? উচ্চ। গলতে অনেক বেশি টেম্পারেচারের প্রয়োজন পড়ছে, সেই জন্য এদের গলনাঙ্কটা উচ্চ। কাঠিন্য এবং ভঙ্গুরতা। কাঠিন্য কথাটা তো বলেই দিলাম যে এরা কঠিন অবস্থাতে থাকবে। ভঙ্গুরতা কথাটা কি? ভঙ্গুরতা মানে হচ্ছে যে এরা ভেঙে যায়। যখন আমি এদের শেপ বা আকারের পরিবর্তন করতে যাব, তখন কিন্তু এরা ভেঙে যাবে। তোরা লবণের দানা দেখেছিস তো? লবণের দানা মানে কি? সোডিয়াম ক্লোরাইড। তুই যদি একটা লবণের দানার আকারের পরিবর্তন করাতে চাস, তাহলে সে আকারের পরিবর্তন করতে চাইবে না, সে কি হবে? ভেঙে যাবে। মানে একটা লেয়ারের উপর যখন আরেকটা লেয়ার আছে আর তুই ফোর্স অ্যাপ্লাই করছিস, তখন সেই লেয়ারগুলো একে অপর থেকে সরে যাবে। আর যখনই লেয়ারগুলো একে অপর থেকে সরে যাবে, সরে যাওয়ার দরুন কি হবে? এদের মধ্যে যে স্থিরতার যে আকর্ষণ বল, তার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। কেউ কারোর উপর ঠিক মতো একটা আকর্ষণ বল প্রয়োগ করতে পারছে না। তো এই বিশৃঙ্খলার জন্য কি হবে? পুরো সিস্টেমটা একসাথে ভেঙে যাবে। তো এই কারণে এই তড়িৎযোজী যৌগগুলো ভঙ্গুর হয়ে থাকে, মানে সহজেই ভেঙে যায়। তড়িৎ পরিবাহিতা। আয়নীয় যৌগগুলো সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তার কারণ দেখ, তড়িৎ পরিবহন করার জন্য আমাদের প্রয়োজন কি? মুক্ত ইলেকট্রন। কোনো একটা পরিবাহিতে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনগুলো আছে, তারাই তো কারেন্ট ফ্লো করবে। তো এখানে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন নেই কেন? কারণ একজন ইলেকট্রন আরেকজনকে দিয়ে দিয়েছে, যার চাহিদা ছিল এবং প্রচুর চাহিদা ছিল, সে তো ইলেকট্রন পেয়ে গেছে, সে আর ইলেকট্রন ছাড়তে চাইবে না। আরেকজনের ইলেকট্রন দরকার ছিল না, সে পুরোপুরি দিয়ে দিয়েছে, কিন্তু বাকি যে 8টা ইলেকট্রন আছে, তাকে সে পুরোপুরি দৃঢ়ভাবে আবদ্ধ রেখেছে। তাহলে এখানে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নেই। আর ফ্রি ইলেকট্রন যদি না থাকে, তাহলে কারেন্ট ফ্লো করবে না। দ্বিতীয়ত, যদি আয়ন থাকতো দ্বিতীয়ত যদি আয়ন থাকতো, তাহলে এদের মধ্যে তড়িৎ পরিবহন হতো। এবার তোদের মনে হচ্ছে যে আয়ন তো আছে, কিন্তু শুনে রাখ, এই যে আয়নটা আছে, এটা একে অপরকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রেখেছে। এই আয়নগুলো ফ্রি নেই। যদি আয়নগুলো ফ্রি থাকতো, তবে এরা তড়িৎ পরিবহন করতো। যেমন এই তড়িৎযোজী যৌগগুলোকে যদি আমি দ্রবীভূত করে দিই, যারা জলে দ্রবীভূত হবে তাদেরকে যদি জলে দ্রবীভূত করে দিই, তাহলে জলে দ্রবীভূত করার পর কিন্তু এরা তড়িৎ পরিবহন করে। যেমন সোডিয়াম ক্লোরাইড মানে লবণকে জলে দ্রবীভূত করে দিলে কি হবে? সোডিয়াম আয়ন আলাদা হয়ে যাবে, ক্লোরিন আয়ন আলাদা হয়ে যাবে। ফলে এই যে আয়নগুলো আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, এরা এখন কারেন্ট ফ্লো করতে পারবে। সেই জন্য নর্মাল অবস্থা, আমি কি বললাম? সাধারণ অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে? তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এবার হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা এই জিনিসটা হচ্ছে যে যারা তড়িৎযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় যৌগ হয়। তড়িৎযোজী যৌগগুলো কেমন হয়? ধ্রুবীয়, মানে পোলার। পোলার যাদের মেরু থাকে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ পোল যাদের আছে, তাদেরকে আমরা পোলার বলে থাকি। তো সাধারণত এইটা জেনে রাখ যে তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে ধ্রুবীয় যৌগ। তো এই ধ্রুবীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক বলতে যেমন জল, জলে দ্রবীভূত হবে। ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হবে। এখন কয়েকটা শুধু উদাহরণই পড়ে রাখ, এদের সম্পর্কে ডিটেলস পরে আবার বুঝতে পারবি ধীরে ধীরে। এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। অধ্রুবীয় দ্রাবক যদি বলা হয়, তাহলে ক্লোরোফর্ম, বেনজিন, এগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে, বইতে দেখবি লেখা আছে, আন্ডারলাইন করে নিবি এগুলোকে। তো অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। সোজা ভাষায়, যারা ধ্রুবীয় যৌগ তারা ধ্রুবীয় দ্রাবকে, যারা অধ্রুবীয় যৌগ তারা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। ওকে। অভিমুখ। মনে রাখবি, আয়নীয় বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। মানে এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এরা কিন্তু একে অপরকে আকর্ষণ করে রেখেছে। তো এ ওকে টানছে, ও ওকে টানছে, কিন্তু এই যে বন্ধনটা ক্রিয়েট করেছে, এই বন্ধনটার কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই যে বন্ধনটা এদিক থেকে এদিকে হবে বা ওদিক থেকে এদিকে হবে। কোনো নির্দিষ্ট অভিমুখ নেই।
যেটা আমরা সমযোজী যৌগতে গিয়ে পাবো। পরের ক্লাসে যখন সমযোজী যৌগ পড়বো, সেখানে গিয়ে আমরা দেখবো যে একটা বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে, কিন্তু তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। বুঝতে পারলি? তড়িৎযোজী যৌগটা কি বুঝতে পারলি? এরপরে আমরা সমযোজী যৌগ পড়বো। এই বিষয়টা খুব ভালো করে বই থেকে পড়ে নিবি। খুব দেখ, খুব একটা কঠিন কিচ্ছু নেই এর মধ্যে, সহজই আছে। বিষয়গুলো, টপিকগুলো সহজ আছে। তবে কি, বুঝে বুঝে করতে হবে। যেমন আমি তোদের যৌগ তৈরি করে দেখালাম, ইলেকট্রন বিন্যাস দিয়ে করে করে দেখালাম। ওগুলো কি মুখস্থ করা হবে? একদমই নয়। তোকে যদি আলাদা কিছু দিয়ে দেয়, ম্যাগনেসিয়ামের সাথে ফ্লুরিনের দিয়ে দেয়, তাহলে তোকে বুঝে বুঝে করতে হবে ইলেকট্রন বিন্যাস দিয়ে। সেই কারণে একটু কনসেপচুয়াল আছে, বাট ছোটখাটো। দেখবি 2-3 পেজের একটা চ্যাপ্টার আছে, খুব ছোটখাটো। আমি তো অর্ধেকটা করিয়েই দিলাম। এর পরের ক্লাসে আমি তোদের সাথে আলোচনা করব সমযোজী যৌগ এবং সমযোজী বন্ধন নিয়ে। সেটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে?